ভালো রাখা দরকার। হ্যাঁ, যেখানে ছিলাম আমরা রসায়নের মৌলিক ধারণা সম্পর্কে, তাহলে আমি তোমাদেরকে একটু ধারণা দিয়ে দিতে চেষ্টা করছি। তার আগে দেখো, গতদিনের যে প্রশ্নগুলো ছিল সবগুলো প্রশ্ন একটু আবার সবাইকে রিমাইন্ড করছি। প্রথম প্রশ্ন ছিল রসায়নের মৌলিক ধারণা কি, দ্বিতীয় প্রশ্ন ছিল বিশ্লেষণীয় রসায়নের উপজীব্য বিষয় কি, তৃতীয় প্রশ্ন ছিল পদার্থের গঠন সম্পর্কে আমরা কি ধারণা অর্জন করলাম, চতুর্থ প্রশ্ন ছিল পরমাণুর অস্তিত্ব এবং বৈশিষ্ট্য সম্বন্ধে আমরা কি জানলাম। এই চারটি প্রশ্ন নিয়ে আমরা গত ক্লাসটা শেষ করেছি। এখন এই প্রশ্নগুলোর উত্তর যদি আমরা একটু মিলিয়ে নিই। প্রথম হচ্ছে পদার্থের গঠন ও বৈশিষ্ট্য সম্পর্কে জ্ঞান অর্জন এবং মানব কল্যাণে উহার প্রয়োগ, এটাই ছিল আমাদের রসায়নের মৌলিক ধারণা। দ্বিতীয় যে বিষয় ছিল বিশ্লেষণীয় রসায়ন সম্পর্কে, কোনো নমুনার সংযুক্তি অর্থাৎ কি কি উপাদান দিয়ে তৈরি সেটাকে শনাক্ত করা, সেটাকে পৃথক করা এবং তার পরিমাণ নির্ণয় করা, এটাই ছিল বিশ্লেষণীয় রসায়নের মূল বিষয়। তৃতীয়ত পদার্থের গঠন সম্পর্কে আমরা যে ধারণাটুকু গতদিন অর্জন করেছিলাম, প্রত্যেক পদার্থ অসংখ্য ক্ষুদ্র কণা, যাকে অণু বা পরমাণু যে কোনো নামে আমরা রাখতে পারি, এবং এই ক্ষুদ্র অংশটুকু ওই পদার্থের মোট বৈশিষ্ট্যকে ধারণ করতে সক্ষম। এবং পরমাণু সম্পর্কে আমরা জেনেছিলাম প্রত্যেক পরমাণু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, স্থায়ী 3টি মূলকণিকা সহ অন্যান্য আরো বেশ কিছু অস্থায়ী মূলকণিকার সমন্বয়ে গঠিত। এই হচ্ছে আমাদের মোটামুটি ধারণা। এখন আমরা আজকে নতুন আলোচনায় যাওয়ার আগে এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, একটু গভীর মনোযোগ দাও। এটা একটা খুব সাধারণ একটা জিনিস, দেখা যাচ্ছে টুথপিক দিয়ে কিছু প্লাস্টিকের বল দিয়ে বানানো হয়েছে, কিন্তু এটা দ্বারা আমি একটা বিভিন্ন রকম মেসেজ তোমাদের কাছে দিতে চাচ্ছি। আসলে এটা দ্বারা আমরা কি মেসেজ পাচ্ছি? কোনো একজন একটু আনসার করো তো প্লিজ। আশিকুর রহমান 132। জি স্যার। এখানে একটা যে ছবি দেখতে পাচ্ছ, এই ছবিটা দেখে তোমার কাছে কিসের ধারণা মনে হচ্ছে? এই ছবিটা দ্বারা কি বোঝানো হতে পারে? স্যার এটা একটা পরমাণু, এর 6টা ইলেকট্রন আছে, আর এই রেড এবং ইয়েলো এগুলো হলো নিউক্লিয়াস। ওকে, থ্যাংক ইউ আশিকুর রহমান। আশিকুর রহমান একটা ভালো ধারণা করেছে যে হ্যাঁ, আমরা এখানে যে ছবিটা একটা মডেল দেখতে পাচ্ছি টেবিলের উপর রাখা, তো এটা দ্বারা সম্ভবত নীল বলগুলো দ্বারা ইলেকট্রন বোঝানোর চেষ্টা করা হচ্ছে এবং কেন্দ্রে থাকা লাল এবং হলুদ অংশ দ্বারা নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রনকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তার মানে আমরা গত ক্লাসে যেটা শিখে গিয়েছিলাম যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনকে সমন্বয় করে পরমাণুকে তৈরি করা হয়, সেই সমন্বয়টা কিভাবে করা হয় এই নিয়ে বিভিন্ন বিজ্ঞানীগণ গবেষণা করেছেন এবং তারা এরকম বিভিন্ন নমুনা বানানোর চেষ্টা করেছেন। তো তারই একটি নমুনা। সুতরাং আমাদের আজকের পাঠ্য বিষয় হবে পরমাণুর মডেল তৈরি বা মডেল সম্পর্কে ধারণা পাওয়া, বা পরমাণুটি কিভাবে তৈরি করা হয়েছে তার একটা মডেল জানা। তো পরমাণুর মডেল সম্পর্কে মিস্টার A10S, শুড আই রিমুভ ইউ? এখন বিভিন্ন বিজ্ঞানী পরমাণুর বিভিন্ন মডেল প্রস্তাব করেছিলেন। তার মধ্যে কয়েকটি মডেল আমাদের কাছে বিখ্যাত, সেই মডেলগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। প্রথমে বিজ্ঞানী থমসন, বিজ্ঞানী জে থমসন, যাকে তোমরা ইলেকট্রনের আবিষ্কারক হিসেবে চেনো। ইলেকট্রনের আবিষ্কারক হিসেবে যিনি অত্যন্ত বিখ্যাত, তো তিনি পাম পুডিং মডেল নামে একটি মডেল প্রস্তাব করেছিলেন, যেটাকে আমাদের পরিচিত বস্তুদের মধ্যে তুলনা করা যেতে পারে। আচ্ছা, পুডিং বিষয়টা কি এটা আমরা চিনি, যে আমরা যেটা খাবার খাই। আচ্ছা, সেটা সম্পর্কে একটু সামনে কথা বলবো। দ্বিতীয়ত রাদারফোর্ড একটি পরমাণু মডেল প্রস্তাব করেছেন, যেটা সৌরজগতের সাথে উনি তুলনা করেছিলেন, যেটাকে রাদারফোর্ড সোলার অ্যাটমিক মডেল বলা হয়। তৃতীয়ত বোর মডেল, যেটা কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম সংখ্যার ধারণার সাথে প্রতিষ্ঠিত। এরপরে আছে তরঙ্গ বলবিদ্যা মডেল, যেটা ওয়েভ মেকানিক্সের উপর ভিত্তি করে প্রতিষ্ঠা করা হয়েছে। এই মডেলগুলো সম্পর্কে আমরা ধারণা নিতে চেষ্টা করব। তার মধ্যে বিশেষত রাদারফোর্ড মডেল এবং বোর পরমাণুকে বেশি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।
এখন আজকের আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো অবশ্যই অর্জন করা প্রয়োজন সেই বিষয়গুলো একটু নোট করে রাখো যে আমরা কি কি শিখবো আজকে। প্রথমত পরমাণুর গঠন সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীদের প্রস্তাবনা সম্পর্কে আমরা জানবো। দ্বিতীয়ত রাদারফোর্ড মডেল এবং বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা করতে পারবো। দুটো মডেলের মধ্যে সাদৃশ্য, বৈসাদৃশ্য, ভালো মন্দ, সুবিধা অসুবিধা ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে আমরা একটা ধারণা পাবো। তৃতীয়ত পরমাণুর স্থায়িত্ব বা স্থিতিশীলতা সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে পারবো। চতুর্থত বর্ণালী সম্পর্কে ধারণা লাভ করবো। এগুলো হচ্ছে আমাদের আজকের ক্লাসের টার্গেট। প্রথমে আমরা আসি থমসনের পাম পুডিং মডেল সম্পর্কে। 1904 সালে থমসন এই মডেলটি প্রস্তাব করেছিলেন। থমসনের মতে পরমাণুকে নিয়ে একটা পুডিংয়ের মতো তুলনা করেছিলেন। আমরা যেটা খাবার হিসেবে চিনি। তো একটু খেয়াল করো যে আমরা যখন পুডিংটা তৈরি করি কিভাবে তৈরি করি বা এর ভেতরের গঠনটা দেখতে কেমন। একটা টোটাল অংশ থাকে যেটা ধারক অংশ, যেটা এখানে কিছুটা সবুজাভ হলুদ বর্ণে দেখা যাচ্ছে। এর মাঝে আমরা যদি কিশমিশ, বাদাম ইত্যাদি কোনো জিনিস ব্যবহার করি তাহলে সেখানে কি হবে, সেই দানাগুলো মাঝে মাঝে ভেতরে ভেতরে যেটা এখানে চকোলেট কালারে যেটা দেখা যাচ্ছে, এরকম বিভিন্ন কালার অবস্থায় ভেতরে র্যান্ডমলি সাজানো থাকে। অর্থাৎ আমরা যদি খাবারের মধ্যে বাদাম, কিশমিশ ইত্যাদি ব্যবহার করি এটা নিশ্চয়ই সুনির্দিষ্ট বিন্যাসে সাজিয়ে রাখি না, একেবারেই এলোমেলোভাবে সাজিয়ে রাখি বা যে কোনোভাবে দিয়ে দিই, যেমন ইচ্ছা সেমন থাকে। তো থমসন সাহেব ইলেকট্রন এবং ধনাত্মক আধানযুক্ত অংশকে পরমাণুর মধ্যে এভাবেই তুলনা করেছেন। খেয়াল করো এখানে যে একটা ডায়াগ্রাম আমরা পেলাম, এখানে এই যে হলুদাভ বর্ণের যে অংশটি, এটি একটি ধনাত্মক আধানযুক্ত ঘন গোলক হিসাবে চিন্তা করা হচ্ছে, যে পুরো পুডিং এর স্ট্রাকচারটা মতো। আর এই যে নীল কালার দিয়ে যেটা আমি দেখাচ্ছি, যে মাঝে মাঝে কিছু ঋণাত্মক আধানযুক্ত কণা, এটাকে উনি বলছেন যে ইলেকট্রনগুলো এরকম এলোমেলো, কোনো সুনির্দিষ্ট জ্যামিতিক বিন্যাস এখানে নেই, যেমন ইচ্ছা তেমন ভাবে এখানে সাজানো হয়েছে। এটাই ছিল থমসনের ধারণা। যদিও এই ধারণা দ্বারা পরমাণুর সকল বৈশিষ্ট্য বা তেমন উল্লেখযোগ্য কোনো ব্যাখ্যা করা যায় না, অর্থাৎ এই মডেলটি শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। তাহলে থমসনের মডেলের পরে এই সমস্যাগুলো সমাধান করে সুনির্দিষ্ট বিন্যাসকে গবেষণা করতে যে রাদারফোর্ড তার পরমাণু মডেলকে প্রস্তাব করেন। মজার বিষয়টা হচ্ছে রাদারফোর্ড তার গবেষণাকে শুরু করেছিলেন থমসনের মডেলটাই সত্যতা যাচাই করার জন্য, এবং এটা করতে যেয়ে উনি অদ্ভুত কিছু বিষয় অবজার্ভ করলেন। তো রাদারফোর্ডের সেই এক্সপেরিমেন্টে ছিল মূলত স্বর্ণপাত আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, যেটা তোমরা এসএসসি লেভেলে একটা ধারণা পেয়ে এসেছো। দেখো এখানে 0.0004 সেন্টিমিটার পুরুত্ব বা থিকনেসের একটা স্বর্ণের পাত নেওয়া হয়েছে। তার অধিকাংশ দিক একটা পর্দা দ্বারা ঘিরে দেওয়া হয়েছে, যার ভেতরে জিঙ্ক সালফাইডের প্রলেপ দেওয়া আছে। আর এখানে একটা সরু ছিদ্র রাখা হয়েছে, ছিদ্রপথ থেকে অনেক দূরে পেছন দিকে সীসার ভেতরে অর্থাৎ লেডের ভেতরে কোনো তেজস্ক্রিয় মৌল রাখা হয়েছে, যেখান থেকে আলফা কণা বিচ্ছুরিত হচ্ছে। এখন এই এক্সপেরিমেন্টার একটা আউটলাইন বা ভিডিও আমরা একটু দেখে নিতে চাচ্ছি যে আসলে কিভাবে For এক্সপেরিমেন্টটা particles হয়েছিল। locked in a lead container with a very small slit. This ensured that the alpha particles only came out through a small opening and traveled in a straight line. But why did he select alpha particles in the first place? Well, the alpha particles were having high energy and were heavier as well. So if we say the atom is like a pudding of positively charged particles with electrons embedded in it, then the particles will pass straight through it. This is obvious because the heavier particles will pierce through the lighter pudding structure of the atom and pass through it. This is what Rutherford thought. For this reason, their greater mass and energy compared to the protons made him choose alpha particles for the experiment. Next, he used a very thin gold foil on which the alpha particles would bombard. Why did he choose a gold foil? Well, a really thin gold foil was estimated to contain approximately 1000 atoms. Lesser the atoms, more convenient the experiment would be. Lastly, are we able to locate this circular band with a gap here? What could this be? Well,
This is the screen, a fluorescent screen that would help us detect the radiation. That means the screen will glow or emit fluorescent light whenever alpha particles will hit it. So this is how the track of alpha particles can be traced. Now we're all set to understand how the experiment worked. The alpha particles were emitted from the element present in this box. These directly hit the gold foil. Now what should happen ideally? As we know, the Thomson's model suggested that an atom is a sphere of positive charge with negative electrons embedded inside it. That means it is expected that the alpha particles will pass right through the atoms and hit the detector straight. And why so? Because the mass of alpha particles is heavier than the mass of positive charges. That means they should directly hit the atom and move ahead through it. Only a very small deviation would probably be acceptable in this case. But is this what he observed? Not really. He was astonished to get unexpected results. What results did he get? He found that most of the fast-moving alpha particles passed straight through the foil and hit the detector. However, some particles got deflected by small angles. And lastly, to his astonishment, few alpha particles also rebounded. Now, how can this be possible? These three observations made Rutherford think that the plum pudding model is not really correct. Based on the conclusions he had, he put forward the new hypothesis explaining the structure of atoms. What were his conclusions? Let us have a look at the conclusions. প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এ পর্যায়ে যে বিষয়টা দেখতে পাচ্ছি যে রাদারফোর্ড যে এক্সপেরিমেন্টটা করলেন, তাহলে উনি যে বিষয়গুলো অবজার্ভ করলেন, যেখানে চিত্রে দেখতে পাচ্ছি যে অধিকাংশ আলফা পার্টিকেল সোজা চলে গেল, অল্প কিছু বেঁকে গেল, খুব চমৎকারভাবে অনেকগুলো আলফা পার্টিকেলের মধ্যে খুব সামান্য কিছু পার্টিকেল একেবারে পেছন দিকে ফিরে আসলো। এই ফিরে আসাটাই ছিল আসলে মজা। তাহলে আমরা কি ডিসিশন নিতে পারি? আমরা ডিসিশন নিতে পারি যে পরমাণুর ভেতরে অধিকাংশ জায়গা ফাঁকা, যেই ফাঁকা জায়গা দিয়ে আলফা পার্টিকেল ভেদ করে চলে গেছে এবং পরমাণুর কেন্দ্রে একটি ক্ষুদ্র আয়তনে ধনাত্মক আধানযুক্ত ভারী বস্তু বিদ্যমান, যাকে আমরা বলছি নিউক্লিয়াস। আচ্ছা, এটা ধনাত্মক আধানযুক্ত কেন? কারণ আলফা কণা সম্পর্কে আমরা আগেই জানি যে এটা ধনাত্মক চার্জযুক্ত। এখন ভেতরে যদি ঋণাত্মক চার্জ থাকতো, তাহলে তো ধনাত্মক আধানযুক্ত আলফা কণা এখানে আকর্ষিত হয়ে থাকতো, পেছনে ফেরত আসতো না। যেহেতু ফেরত এসেছে, সুতরাং এটি অবশ্যই ধনাত্মক আধানযুক্ত। এটা ভারী কেন? যদি একটা হালকা বস্তুকে আমরা কোনো ভারী বস্তুকে আঘাত করি, তাহলে এটা ভেঙে চলে যাবে। কিন্তু যখন আমরা কোনো হালকা বস্তু দ্বারা ভারী বস্তুকে আঘাত করব, তখন ভারী বস্তুটা ঠিক থাকবে, হালকা বস্তুটা পেছনে চলে যাবে। এখানে আলফা কণা ফেরত চলে গেছে, সুতরাং মাঝখানের এই বস্তুটি অবশ্যই ভারী। সেটার নাম রাদারফোর্ড দিয়েছিলেন নিউক্লিয়াস। এই সিদ্ধান্তের উপর ভিত্তি করে রাদারফোর্ড তার পরমাণু মডেল সম্পর্কে কতগুলো প্রস্তাবনা দাঁড় করান। আমরা এখন সেই প্রস্তাবনাগুলো দেখব। নাম্বার 1, পরমাণুর কেন্দ্রে ক্ষুদ্র আয়তনে ভারী, কথাগুলো মনে রাখবা, ভারী ধনাত্মক আধানযুক্ত ক্ষুদ্র আয়তন। তিনটা ইনফরমেশন। আয়তন পুরো পরমাণুর আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন খুবই খুব ছোট। দ্বিতীয়ত, পরমাণুর অধিকাংশ ভর এই ক্ষুদ্র জায়গার মধ্যেই পুঞ্জীভূত আছে। এবং তৃতীয়ত, পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ এই জায়গাটার মধ্যেই আছে। এটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। দ্বিতীয়ত, প্রত্যেকটি ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারিদিকে ঘুরছে, সব সময় ঘূর্ণায়মান। এই ঘূর্ণনকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে। 3 নাম্বার পয়েন্ট, ইলেকট্রনের ঘূর্ণনজনিত কেন্দ্র বিমুখী বল। কোনো কিছুকে যদি আমি ঘোরাই, তাহলে যেই বৃত্তাকার পথে আমি এটাকে ঘোরাবো, সেই কেন্দ্র থেকে এটা দূরে চলে যেতে চেষ্টা করবে, অর্থাৎ কেন্দ্র বিমুখী বল কাজ করবে। আর নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের একটা আকর্ষণ কাজ করবে, যেটাকে আমরা বলছি কেন্দ্রমুখী বল। এই দুটি বল পরস্পর সমান। চতুর্থত, পরমাণু আধান নিরপেক্ষ।
তার মানে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ থাকলেও টোটাল পরমাণুতে কোনো চার্জ নেই। তার মানে কেন্দ্রে যে পরিমাণ ধনাত্মক চার্জ আছে, কেন্দ্রের বাইরে একই পরিমাণ ঋণাত্মক চার্জ যুক্ত কণা অবস্থান করছে। এই দুটো কণার সংখ্যা পরস্পর সমান হওয়ার কারণে পরমাণু আধান নিরপেক্ষ হয়। তাহলে এই যে চারটা কথা, তাহলে এই চারটা কথা যেমন আমাদেরকে বুঝতে হবে, শিখতে হবে, একই সাথে পরীক্ষার্থী হিসাবে তোমরা এই জায়গাটা মুখস্থ করে নেবে। এটা তোমরা সংরক্ষণ করে রাখো, এই চারটা কথা একেবারে সুন্দর করে মুখস্থ করে ফেলবে এবং খাতায় লিখে ফেলবে। আশা করি আগামী ক্লাসে অনেকে আমাকে সঠিক উত্তরটি দিতে পারবে। এখন এই পরমাণু মডেলের একটা তুলনা আমরা দেখি। উনি যেটাকে সৌরজগতের সাথে তুলনা করলেন, তাহলে এটা একটা সৌরজগৎ দেখাচ্ছি। এখানে লাল রঙের যে অংশটা দেখা যাচ্ছে এটা সূর্য, তার চারিদিকে গ্রহগুলো বিভিন্ন কক্ষপথে এলোমেলোভাবে ঘুরছে। রাদারফোর্ড তার মডেলটাকে এটার সাথে তুলনা করলেন, যে মাঝখানে সূর্য, তার চারিদিকে গ্রহগুলো যেভাবে এলোমেলো ঘুরছে সেভাবে ঘুরছে। এখন এই প্রস্তাবনার মধ্যে কিছু ত্রুটি বা কিছু সীমাবদ্ধতা আছে। আচ্ছা, স্লাইড ফেরত আগের স্লাইডটা দেখতে চাচ্ছ তোমরা? এটা ছিল লাস্ট স্লাইড। এখন এই যে তুলনা করলেন, এই তুলনার মধ্যে কিছু ত্রুটি আছে। সেই ত্রুটিগুলো আমরা একটু দেখবো যে কি কি সমস্যা আছে, লিমিটেশনটা কি। এই তুলনাটার মধ্যে অসুবিধা হচ্ছে ইলেকট্রন যেগুলো যে ঘুরছে, ঘোরার যে পথ, যেটাকে আমরা বলি কক্ষপথ বা শক্তি স্তর বা অরবিট, এটার আকার আকৃতি সম্পর্কে কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা রাদারফোর্ডের মডেল থেকে পাওয়া যায় না। দ্বিতীয়ত, একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে এই ইলেকট্রনগুলো একে অপরের মধ্যে কিভাবে সম্পর্কিত আছে, তাদের সজ্জাটা কেমন, তার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা রাদারফোর্ডের মডেল থেকে আমরা পাই না। তৃতীয়ত, পারমাণবিক রেখা বর্ণালী, অর্থাৎ পরমাণুতে যদি আমরা আচ্ছা একটু এঁকে দেখাই, হোয়াইট বোর্ড ইউজ করি আমরা। মনে করো এরকম একটা টিউবের ভিতরে আমরা কিছু গ্যাস নিব, এখানে কিছু মলিকুল আছে। এখন এর ভেতর দিয়ে যদি আমরা এখানে ক্যাথোড আর অ্যানোড ব্যবহার করি, তাহলে এখানে যদি তড়িৎ চালনা করি, তাহলে দেখা যায় যে এখান থেকে কিছু আলোক তরঙ্গ বের হয়, যেটাকে কোনো পর্দার উপর স্থাপন করলে এখানে আলোক রেখা পাওয়া যায়। এই বিষয়টাকে বলা হয় বর্ণালী। এই বিষয়টাকে বলা হয় বর্ণালী। এখন সেই বর্ণালীটা কিভাবে সৃষ্টি হচ্ছে সেটা সম্পর্কে কোনো ব্যাখ্যা রাদারফোর্ডের মডেল থেকে পাওয়া যায়। তাহলে আমরা আমাদের প্রেজেন্টেশনে আবার চলে আসলাম। এই যে সমস্যা পাওয়া যায় না, এটা একটা ত্রুটি। এখন আমরা আরেকটা সমস্যা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব। ম্যাক্সওয়েল ব্যাখ্যা করছেন, যদি কোনো চার্জিত কণার চারিদিকে অন্য কোনো চার্জিত কণা ঘুরতে থাকে, তাহলে যে কণাটা ঘুরছে সে ক্রমাগত শক্তি বিকিরণ করবে, এবং ক্রমাগত শক্তি বিকিরণ যদি করে, এভাবে ঘুরতে 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 নিউক্লিয়াসে পতিত হওয়ার কথা। যদি পতিত হয় তাহলে পরমাণুর কোনো অস্তিত্ব থাকে না। তাহলে এই যে পরমাণুর অস্তিত্বহীন হয়ে গেল, এমনটা তো বাস্তবে হয় না। কেন হয় না তার কোনো ব্যাখ্যা রাদারফোর্ডের মডেলে পাওয়া যায়। এবং সর্বশেষ কথা, রাদারফোর্ড তার পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করেছেন, যেখানে সৌরজগতের গ্রহ উপগ্রহ সবগুলো হচ্ছে চার্জ নিরপেক্ষ, আর ইলেকট্রন প্রোটনগুলো হচ্ছে চার্জিত। তাহলে চার্জিত বস্তুকে চার্জ নিরপেক্ষ বস্তুর সাথে তুলনা করাটা অযৌক্তিক। এখন রাদারফোর্ডের এই সমস্যাগুলোকে সমাধান করতে মাত্র 2 বছর পরেই 1913 সালে বিজ্ঞানী নিলস বোর আরেকটি পরমাণু মডেল প্রস্তাব করলেন। এখন বোর সুনির্দিষ্ট 3টি তথ্য দিয়েছেন। বোরের তথ্য 3টি, খেয়াল রাখতে হবে। প্রথমত, শক্তি স্তর সম্পর্কে ধারণা দিয়েছেন। তোমরা এখানে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, যেখানে সাদা বর্ণে কিছু বৃত্তাকৃতির পথ দেখানো হচ্ছে। এই পথে ইলেকট্রনগুলো ক্রমাগত ঘুরছে। এই পথগুলোর ব্যাসার্ধ নির্দিষ্ট, তার শক্তি নির্দিষ্ট, তার আকৃতি নির্দিষ্ট।
রাদারফোর্ডের এই তথ্যগুলো ছিল না, বোর সেই তথ্যগুলোকে নিয়ে আসলেন। দ্বিতীয়ত, অন্য কোনো উৎস থেকে, সেটা হতে পারে সূর্য, হতে পারে কোনো আগুন, হতে পারে কোনো ইলেকট্রিক এনার্জি, কোনো বাল্ব, যে কোনো সোর্স থেকে যদি আমরা শক্তি দিই, শক্তি গ্রহণ করে ইলেকট্রন উত্তেজিত হবে। লক্ষ্য করো, নীল রঙে যেটা দেখানো হচ্ছে, সেই নীল রংটা হচ্ছে আমার স্বাভাবিক ইলেকট্রন। যখন শক্তি গ্রহণ করছে, একটা ইলেকট্রন হলুদ বর্ণ ধারণ করছে। এই হলুদ বর্ণের ফলে প্রথম শক্তি স্তর থেকে সে লাফ দিয়ে দ্বিতীয় শক্তি স্তরে চলে যাচ্ছে। কিছু সময় পরে আবার শক্তি বিকিরণ করে সে প্রথম শক্তি স্তরে ফেরত আসছে এবং আবার নীল বর্ণ দেখানো হচ্ছে, অর্থাৎ সে আগের অবস্থায় ফিরে আসছে। এই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার একটা ব্যাখ্যা দিয়েছিলেন বিজ্ঞানী নিলস বোর, এবং সেই ব্যাখ্যাগুলোর ওনার প্রস্তাবনাগুলো কি ছিল আমরা একটু দেখি। ওনার প্রস্তাবনাগুলো, প্রথম প্রস্তাবনা ছিল শক্তি স্তর সম্পর্কিত। পরমাণুতে ইলেকট্রনগুলো কতগুলো নির্দিষ্ট শক্তি, এই শক্তিটা হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধের সাথে রিলেটেড, অর্থাৎ ব্যাসার্ধের মান থেকে শক্তিকে গণনা করা যায়। তাহলে শক্তি যদি নির্দিষ্ট হয়, তার মানে তার ব্যাসার্ধ নির্দিষ্ট। আর ব্যাসার্ধ নির্দিষ্ট মানে কি, তার আকার নির্দিষ্ট, সে ছোট না বড়, আকারটা ফিক্স হয়ে গেল। আর আকৃতিটা বলা হচ্ছে বৃত্তাকৃতি, বৃত্তের ন্যায় দেখতে, এরকম কক্ষপথে আবর্তন করে। এবং যদি বাইরে থেকে কেউ তাকে ডিস্টার্ব না করে, বাইরে থেকে শক্তি দেওয়া না হয়, টেনে নেওয়া না হয়, তাহলে ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করবে না। সে তার শক্তিকে নির্দিষ্ট রেখে এই কক্ষপথে ঘুরতে থাকে। দ্বিতীয়ত, কৌণিক ভরবেগ সম্পর্কিত ধারণা। কোন নির্দিষ্ট শক্তি কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগকে h/2π এর সরল গুণিতক হিসাবে দেখানো হচ্ছে। h/2, h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, আর পাই হচ্ছে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত। এখানে m হচ্ছে ইলেকট্রনের ভর, v হচ্ছে ইলেকট্রনের রৈখিক বেগ, আর হচ্ছে আবর্তনরত কক্ষপথের ব্যাসার্ধ। এরকম একটা গাণিতিক তথ্য আমরা বোর পরমাণু মডেল থেকে পাই। তৃতীয়ত, শক্তি শোষণ বা বিকিরণ বিষয়ে ধারণা, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন শক্তি শোষণ বা বিকিরণ করবে না, তবে যদি বাইরে থেকে তাকে শক্তি সরবরাহ করা হয়, তাহলে সে ইলেকট্রনগুলো শক্তি শোষণ করে যে শক্তি স্তর আছে সেখান থেকে লাফিয়ে পরবর্তী উচ্চ শক্তি স্তরে যাবে এবং পর মুহূর্তে আবার শক্তি বিকিরণ করে অপেক্ষাকৃত নিম্নতর শক্তি স্তরে ফিরে আসবে। এখন এটাকে গাণিতিকভাবে আমরা দেখাতে পারি যে বিকিরিত শক্তির পরিমাণ শক্তি স্তর দুটির শক্তির পার্থক্যের সমান, অর্থাৎ ম্যাথমেটিক্যালি ডেল্টা ই ইকুয়াল টু ই অফ n2। n2 মানে দ্বিতীয় শক্তি স্তর না, n2 মানে যেই শক্তি স্তর থেকে সে বিকিরণ শুরু করলো সেটা। আর ই অফ n1 মানে বিকিরণ করার পরে ইলেকট্রনটি যেই শক্তি স্তরে ফিরে আসলো সেই শক্তি স্তর। তাহলে এই সমীকরণকে ব্যবহার করে পরবর্তীতে পারমাণবিক বর্ণালীকেও ব্যাখ্যা করা হয়েছে, যেটা পরবর্তী ক্লাসে তোমরা জানতে পারবে ইনশাআল্লাহ। তাহলে আমরা বোর পরমাণু মডেলের তিনটি প্রস্তাবনা জানলাম। খুব সহজ কথা, শক্তি স্তর সম্পর্কিত ধারণা, কৌণিক ভরবেগ সম্পর্কিত ধারণা এবং শক্তির শোষণ ও বিকিরণ সম্পর্কিত ধারণা। খুব সংক্ষিপ্ত, খুব সহজ কথাগুলো আমরা বুঝলাম। এখন আমাদেরকে এটা মেমোরিতে একটু রাখতে হবে, খাতায় লিখে রাখতে হবে, যাতে আমাদের এটা মুখস্থ থাকে, আমাদের কাজে লাগবে। এখন বোর পরমাণু মডেল থেকে আমরা কি কি সফলতা পেলাম, এই তথ্যগুলো আমাদের কি কি কাজে লাগলো। প্রথমত কাজে লাগলো, আমরা পরমাণুর স্থিতিশীলতা বা স্থায়িত্ব ব্যাখ্যা করতে পেরেছি। ওই যে ম্যাক্সওয়েল যেটা বলেছিল, ইলেকট্রন ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসে পতিত হতে পারে, সেটা যে হয় না, সেটা বোর পরমাণু মডেল থেকে আমরা ব্যাখ্যা করতে পেরেছি। দ্বিতীয়ত, এক ইলেকট্রন বিশিষ্ট রাসায়নিক সত্তা, অর্থাৎ পরমাণু বা আয়ন, তাদের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়। অর্থাৎ 3 নম্বর প্রস্তাবনা যেটা ছিল, এই প্রস্তাবনার সাহায্যে বর্ণালীকে ব্যাখ্যা করা যায়। পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ গণনা করা যায়, নির্দিষ্ট ব্যাসার্ধের মানকে হিসাব করে বের করা যায়। এবং দেখা গেছে যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে পরিমাপকৃত ব্যাসার্ধ আর বোর পরমাণু মডেলের ধারণা অনুযায়ী হিসাবকৃত ব্যাসার্ধের মান সমান, অর্থাৎ এই হিসাবটা সঠিক। কোয়ান্টাম সংখ্যার ধারণা এখান থেকে শুরু হয়েছে। প্রধান কোয়ান্টাম সংখ্যার ধারণাটা বোরই দিয়েছেন, তারপরে সেখান থেকে পরবর্তী কোয়ান্টাম সংখ্যাগুলো ধারণা এসেছে। সেই কোয়ান্টাম সংখ্যা সম্পর্কেও তোমাদের আলোচনা ভবিষ্যতে আসবে ইনশাআল্লাহ, তোমরা জানতে পারবে। এবং নির্দিষ্ট শক্তি স্তরে আবর্তনরত ইলেকট্রনের শক্তি এবং বর্ণালীতে বিকিরিত শক্তির পরিমাণ সম্পর্কে আমরা ধারণা পাই। এগুলো হচ্ছে আমার বোর পরমাণু মডেলের সাফল্য, উৎকর্ষ।
এখন বোর পরমাণু মডেল কি পুরোপুরি সফল? কোথাও কোনো ত্রুটি নেই? হ্যাঁ, ত্রুটি আছে। সেই ত্রুটিগুলো সম্পর্কে একটু ধারণা আমাদের থাকতে হবে। প্রথমত, বিজ্ঞানী হাইজেনবার্গ উনি বললেন যে কোনো পরমাণুতে ঘূর্ণন্যতি ইলেকট্রন, ভরবেগ এবং অবস্থান একই সাথে নিশ্চিতভাবে জানা যায় না। কিন্তু দেখো, বোর মডেলের প্রথম প্রস্তাবনায় উনি শক্তি স্তরকে নির্দিষ্ট করলেন, তার মানে অবস্থান জানা গেল। দ্বিতীয় প্রস্তাবনায় এসে উনি ভরবেগের একটা সমীকরণ দেখালেন, এম ভি আর ইকুয়ালস টু এম এইচ বাই টু। তাহলে এই দুটো বিষয়কে একত্রিত করলে আমরা কি পাই? অর্থাৎ দুটো জিনিসকে আমরা পরিমাপ করতে পারছি, কিন্তু হাইজেনবার্গ বলছেন করা যায় না। এই যে একটা কন্ট্রাডিকশন, এর কোনো সমাধান তো আমাদের দরকার। এই কন্ট্রাডিকশনটা হচ্ছে বোর মডেলের একটা ত্রুটি। দ্বিতীয়ত, এক ইলেকট্রন বিশিষ্ট রাসায়নিক সত্তার বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালীর যে জটিল অবস্থা পাওয়া যায়, সেটার ব্যাখ্যা বোর পরমাণু মডেল থেকে করা যায় না। তৃতীয়ত, স্টার প্রভাব। স্টার প্রভাব বিষয়টা হচ্ছে এরকম যে এই যে একটু আগে যে বর্ণালীটা দেখাচ্ছিলাম, তো সেই বর্ণালী অর্থাৎ ক্যাথোড রে টিউব থেকে পর্দা পর্যন্ত এই পথের মধ্যে যদি সেখানে তড়িৎ ক্ষেত্র দেওয়া হয়, তাহলে দেখা যায় যে প্রতিটি বর্ণালী রেখার পাশে আবার ছোট ছোট সূক্ষ্ম রেখা তৈরি হয়। এই রেখাগুলো কেন তৈরি হয় তার কোনো ব্যাখ্যা বোর মডেল থেকে পাওয়া যায় না। অনুরূপভাবে চুম্বক ক্ষেত্র দ্বারাও এরকম ভেঙে যায়, তার কোনো ব্যাখ্যাও এই মডেল থেকে আমরা পাচ্ছি না। তাহলে এই বিষয়গুলো হচ্ছে আমাদের বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। এটাকে ব্যর্থতা বা ভুল এই শব্দটা আমরা বলবো না, আমরা বলবো এটা লিমিটেশন বা সীমাবদ্ধতা। এই বিষয়গুলো বোর পরমাণু মডেল থেকে আমরা ব্যাখ্যা করতে পারছি না। তাহলে এ পর্যন্ত আশা করি শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শুনেছ এবং বুঝেছ। এখন এই দুটো বিষয়কে আমরা একটু তুলনা করি, বোর মডেল এবং রাদারফোর্ড মডেল। আচ্ছা, এই তুলনাটা আসলে তোমাদেরই করতে পারার কথা। দুটো মডেলকে যেহেতু এতক্ষণ আমরা আলোচনা করলাম, তোমাদের মেমোরিতে বিষয়গুলো আছে, তো দু একটা পয়েন্ট দেখি তোমরা কিছু তোমাদের রেসপন্স একটু নিতে চেষ্টা করি। এখানে আছে রোল নাম্বার 164, 164। জি স্যার, বলুন। তুমি একটা পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট বলবা যার সাপেক্ষে রাদারফোর্ড মডেল এবং বোর পরমাণু মডেলের মধ্যে তুমি তুলনা করবে, যে এই বিষয়ে বোর এরকম বলেছেন, রাদারফোর্ড এরকম বলেছেন। একটা কম্প্যারিজন শুনতে চাচ্ছি। রাদারফোর্ড মডেল থেকে কোনো বর্ণালী ব্যাখ্যা পাওয়া যায় না, বোর পরমাণু মডেল থেকে হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা পাওয়া যায়। থ্যাংক ইউ শরীফ, একটা ভালো পয়েন্ট। তাহলে বর্ণালীর বিষয়টা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমরা আরো কিছু বিষয় এখানে উল্লেখ করব, সেই বিষয়টা বর্ণালীর বিষয়টাও থাকবে, আরো কিছু বিষয় আমরা এখানে লিখবো। যেমন রাদারফোর্ড পরমাণু মডেলের মূল ভিত্তি হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স, নিউটনিয়ান বলবিদ্যা যেটাকে বলা হয়। সেখানে বোর পরমাণু মডেলটা হচ্ছে আধুনিক, যেটা কোয়ান্টাম মেকানিক্সের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে। এটা একটা তুলনা। দ্বিতীয়ত, রাদারফোর্ড কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য দিতে পারেনি, বোর সেখানে আকার আকৃতি সম্পর্কে একটা নির্দিষ্ট তথ্য দিয়েছে। তৃতীয় বিষয় হচ্ছে শক্তির বিকিরণ সম্পর্কে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নেই, যে শক্তির বিকিরণ হবে কি হবে না, কখন হবে, হলে কিভাবে হবে, না হলে কেমন হবে। কিন্তু বোর মডেলে সেটা সুনির্দিষ্ট ব্যাখ্যা আমরা পেয়েছি, এবং কেন হবে সেটাও পেয়েছি, বিকিরণ হলে ফলাফলটা কি হবে সেটাও আমরা পেয়েছি। 4 নম্বর বিষয় হচ্ছে রাদারফোর্ড মডেলে তো বর্ণালী ব্যাখ্যা নাই, তারপরও যদি আমরা রাদারফোর্ড মডেল থেকে বর্ণালীকে ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে নিরবিচ্ছিন্ন একটা বর্ণালী পাওয়ার কথা। কিন্তু বাস্তবে তো নিরবিচ্ছিন্ন বর্ণালী আমরা পাই না, বিচ্ছিন্ন রেখা বর্ণালী পাই। সেই বিচ্ছিন্ন রেখা বর্ণালীর ব্যাখ্যা নিলস বোর করেছেন। এই হচ্ছে আমাদের একটা তুলনা। এছাড়াও রাদারফোর্ড মডেল থেকে কক্ষপথের ব্যাসার্ধ, ইলেকট্রনের শক্তি ইত্যাদি রাশিগুলো গণনা করা যায় না, যেখানে বোর মডেল থেকে বিষয়গুলোকে গণনা করা যায়। তাহলে মোটামুটি আমরা দুটো জিনিসের মধ্যে তুলনা করতে সক্ষম হলাম। এখন আসা যাক তোমাদের নিজেদের কাজ। নিজেরা একটু চিন্তা করো, দুটো ছবি তোমরা দেখতে পাচ্ছ, একটু গভীরভাবে চিন্তা করো দুটো ছবি কোনটা কি।
176, হ্যাঁ 176, তুমি কিছু বলতে চাচ্ছ বলো। তোমাকে বলার অনুমতি জি দেওয়া হলো, স্যার। বলো। স্যার এতক্ষণ আমি আনমিউট করতে পারছিলাম না। স্যার নিরবিচ্ছিন্ন বলতে বুঝতে পারলাম না, বর্ণালী বলতে। আচ্ছা, নিরবিচ্ছিন্ন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে, আচ্ছা আমি একটু দেখাই, তুমি এখন মিউট থাকো প্লিজ, আমরা একটু হোয়াইট বোর্ডটা ব্যবহার করি। নিরবিচ্ছিন্ন ধারণাটা হচ্ছে এরকম যে, মনে করো এখানে পরমাণু রাখা আছে, তো পরমাণু থেকে আমি যখন বর্ণালী পাবো, তো এই বর্ণালীর যে আলোটা এখানে যে পর্দা দিব, সেই পর্দার উপরে পুরো জায়গাটা আলো হয়ে থাকে, পুরো জায়গাটা ফোকাসড হয়ে থাকে, পুরোটাই আলো। এটা হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী ধারণা। আর বিচ্ছিন্ন বর্ণালী ধারণাটা এরকম, যেটা আমার পর্দা, এখানে একটু আলো থাকবে, মাঝখানে কিছু জায়গা অন্ধকার, আবার এখানে আলো থাকবে, এখানে কিছু জায়গা অন্ধকার, এখানে আলো থাকবে, অন্ধকার, এরকম একটি ধারণা হচ্ছে বিচ্ছিন্ন বর্ণালী। তো বাস্তবে পরমাণু নিয়ে যদি এক্সপেরিমেন্ট করানো হয়, তাহলে দেখা যায় যে বিচ্ছিন্ন বর্ণালী পাওয়া যায়, এরকম কন্টিনিউ লাইট পাওয়া যায় না, আলো অন্ধকার আলো অন্ধকার এরকম ব্যান্ড আকারে পাওয়া যায়। এটাই এখানে বোঝানো হয়েছে।